আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। Samsung S22 একটি ফোন নিয়ে আসলাম। আর এই ফোনটার হিস্ট্রিটা আমরা আগে জেনে নেব যে এই ফোনটা যিনি পাঠিয়েছেন উনি পুরনো ক্লায়েন্ট আমার। আসসালামু আলাইকুম রানা ভাই। আপনি হয়তো আমাকে চিনবেন না। আমি 2023 সাল 24 সালে আপনার কাছ থেকে 3টা পোকো এক্স3 প্রো সিপিইউ রিবুলিং করাইছিলাম দুহার থেকে। তো আমার বিগত 2 মাস আগে আমি একটা যমুনা ফিউচার থেকে স্যামসাং S22 একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি। কেনার পরে আপনার 10 দিন ইউজ করার পরে মোবাইলটা বন্ধ হয়ে যায়, মানে চলাকালীন অবস্থা। তো আমি তখন শাহবাগ আসলাম, তো আশেপাশে মোতালেব প্লাজা আসলো। তো দেখালাম তারা সিপিইউ রিবুলিং করছো। রিবুলিং করার পরে আমি মোটামুটি আবার 10 দিন ইউজ করা পারছি। 10 দিন ইউজ করার পরে ছবি তুলতে ছবি তুলতাম, মানে ক্যামেরা অন করলে মোবাইল যখন ওভার হিট হতো মোবাইলটা বন্ধ হয়ে যেত। আবার ঠান্ডা হওয়ার পরে সাইড বটন ধরে রাখলে মোবাইল অন হতো। এইভাবে আমি 1 মাস চালাইছি। এখনো সাইড বটন টিপ দিলে অন হয়, কিন্তু মোবাইল পাওয়ার এসে ঠিক আছে এটা ছেড়ে দেয়। তো এই জন্য আর কি মোবাইলটা 4-5 দিন যাবত এমনি বাসায় ফেলে রাখছি। তো আপনার কাছে পাঠিয়ে যেতেছি, কি সমস্যা? আপনার কাছ থেকে আমি আগে ভালো সার্ভিস পাচ্ছি, এই জন্য আপনার কাছে পাঠাবো। আচ্ছা, যা হোক ওনার ভয়েসটা শুনে নিলাম। উনি যেটা বললেন যে এই ফোনটা অলরেডি কিন্তু সিপিইউ রিভল করা হয়েছে এবং কি আমরা সেটাই দেখব এবং কি রিভলিং করার পরেও ওনার ফোনটি কিন্তু এখন এই মুহূর্তে ডেড অবস্থায় আছে। চার্জও নিচ্ছে না, অনও হচ্ছে না। অনেক সময় পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখলে কিন্তু ফোনটা অনেক সময় অন হয়। তো এই ফোনটার যে অবস্থা দেখতে পাচ্ছি উপর থেকে দেখে মনে হচ্ছে রিবোলিং করা হয়েছে। তো আমি ভালোভাবে দেখব। দেখুন এখানে পেস্ট লেগে আছে। তো এটা সম্ভবত ঢাকা থেকেই রিবোলিং করা হয়েছে। ওনার ভয়েসে যেটা বুঝলাম আরকি মোতালেব প্লাজায় হয়তো রিবোলিং করিয়েছে। তো যাই হোক এই মুহূর্তে আসলে ফোনটার যে অবস্থা রয়েছে সেই অবস্থায় আগে একটু রিবোলিংটা চেক করতে হবে। কারণ হচ্ছে এ ধরনের ফোনগুলো অনেক সময় দেখা যায় যে রিবোলিং পারফেক্ট হয় না বা কোনো বলটা ঠিকঠাক মতো লাগেনি। এরকম হলে কিন্তু ফোনটা বন্ধ হয়ে যায়। আবার চালু হয়, এরকম হয়। তো ফোনটার কোনো ধরনের শর্ট বা কোনো প্রবলেম নেই। আমি তারপরে চেক করে নিচ্ছি এবং কি যেহেতু উনি বারবার বলছে যে ফোনটা ১০ থেকে ১২ দিন পরে ইউজ করার পরে আবার কিন্তু একই অবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে একটা ফোন রিবোলিং করার পর এ ধরনের প্রবলেম হওয়ার কথা না। যদি কোনো সিপিইউ ইস্যু থাকে মূলত রিওয়ার্ক করার পর এই ধরনের প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, আমি একটু চেক করে নিলাম। বেসিক যে পরীক্ষা-নিরীক্ষাগুলো এগুলো অলরেডি করা শেষ। আর আমি উনার সাথে আরেকবার কনফার্ম হবো এবং কি বিস্তারিত জেনে নিলাম। তো আমি ১ম এ চেক করব যে উনাদের যারা রিবোলিং করেছেন তাদের রিবোলিংটা ঠিক আছে কিনা বা কোনো বলে কোনো ইস্যু আছে কিনা? এটা হতেই পারে অনেক সময় যেহেতু ম্যানুয়ালি আমরা কাজ করি, অনেক সময় অ্যাক্সিডেন্টালি বল ঠিকঠাক মতো লাগে না। অনেক সময় বলগুলো ঠিকঠাক মতো না বসার কারণেও কিন্তু এই ফোনগুলো আবার ২য় বার ডেড হয়ে যেতে পারে। তো যাই হোক আমি ১ম এ র‍্যামটা রিমুভ করব এবং আমি খুব ভালোভাবে অ্যা মাদারবোর্ডটা পিসিবি স্ট্যান্ডে ফিক্স করে নিলাম। আর যেহেতু ডাবল লেয়ারের বোর্ডগুলো, এগুলো কিন্তু পিসিবি স্ট্যান্ডে ফিক্স করার সময়, আটকানোর সময় খুব সতর্ক থাকতে হবে। মানে আপনি যখন হিট দিবেন তখন কিন্তু এই লেয়ারগুলোর লাইনগুলো ছেড়ে দিতে পারে। অনেক সময় পিসিবি স্ট্যান্ডের যে হুক থাকে মানে যেখানে আটকাবে, সেটা যদি উপরের এবং নিচের ২ টা সমন্বয়ে আপনি আটকান, একপাশে হয়তো উপরের লেয়ারে দিলেন, আরেক পাশে নিচের লেয়ারে দিলেন। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম হয় যে লেয়ারটাই পুরা আলাদা হয়ে যায়। তো যাই হোক আমি র‍্যামটা রিমুভ করে নিলাম এবং র‍্যাম রিমুভ করার পর আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বল কিন্তু অনেক সুন্দরভাবেই লেগেছিল। আশা করা যায় যে না রিবোলিংটা পারফেক্টই ছিল। তো এরপরেও মনে হচ্ছে এখানে একটা লাইনে হয়তো ফল্ট থাকতে পারে। বাট এই ফোনটার সিপিইউর নিচের অবস্থা দেখব এবং আইসির অবস্থা ফিজিক্যালি কিন্তু খুব ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে যে না সুন্দরভাবে রিবোলিং করা হয়েছে এবং খুব পারফেক্ট কাজই করা হয়েছিল। হ্যান্ড স্কিল যিনি কাজ করেছেন প্রশংসা করতে হয় যে উনার হ্যান্ড স্কিল যথেষ্ট ভালো ছিল। তো আমি চেষ্টা করছি এবার সিপিইউটা রিমুভ করার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি সিপিইউটা অনেক হার্ড লাগছে। যেহেতু উনি বলছে যে এটা সিপিইউ রিবোলিং করা হয়েছে, তো আমি আসলে এটা মিলাতে পারছি না যে সিপিইউ রিবল করার পরে এত হার্ড হওয়ার কথা না। আশেপাশে আসলে গ্লু ট্রাই করলাম বাট সেরকমভাবে কোনো গ্লু নেই। মানে গ্লু কাটও করা হয়েছে। হয়তোবা এরকম হতে পারে যে সিপিইউটা রিবল করা হয়নি। মানে সিপিইউ উঠানো হয়নি, শুধু র‍্যামটা রিবল করা হয়েছে এরকম হতে পারে। অনেক সময় কিছু ফোনের ক্ষেত্রে কিন্তু এরকম করা হয় যে শুধু র‍্যামটা রিভল করে দেওয়ার পর ফোনটা কিন্তু চলে। বাট বেশিদিন চলে না। দেখুন এই ফোনটার ক্ষেত্রেও এরকমই আমি দেখতে পাচ্ছি যেটা বাস্তব আরকি। এখানে আসলে আমি ধারণা করেছিলাম যে হয়তো র‍্যাম সিপিইউ দুটাই রিভল করা আছে। বাট আমি রিমুভ করতে গিয়ে আমি বুঝতে পারি যে এটা অনেক হার্ড লাগছে। মানে হচ্ছে সিপিইউটা এর আগে খোলা হয়নি, রিভলও করা হয়নি।
সো আমি হচ্ছে সেভাবে প্রস্তুতি নিয়ে এটা কিন্তু রিমুভ করলাম এবং রিমুভ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আঠা রয়েছে, গ্লু রয়েছে এবং কি সেগুলো ক্লিন করতে হবে এবং যথারীতি আমি কিন্তু মাদারবোর্ডটা ক্লিন করে নিচ্ছি। মাদারবোর্ডের যতগুলো বল আছে সবগুলো পরিষ্কার করে সমান, সমান করে নিতে হবে। মানে কোনোটা যেন উঁচু-নিচু না থাকে। সেই সাথে কিছু এনসি লাইন রয়েছে। এনসি লাইনগুলো অলরেডি কিন্তু অনেক এনসি মিসিং হয়ে যায় এবং সেগুলোতে কোনো দরকারি লাইন রয়েছে কিনা বা জিআর ক্যারি করে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো লাইন উঠে গেছে কিনা সেটা কিন্তু খেয়াল করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার মাদারবোর্ড সুন্দরভাবে ক্লিন হয়েছে এবং কোনো ধরনের লাইন মিসিং হয়নি উইদাউট এনসি। তো আমি এবার যেটি করব সেটি হচ্ছে প্রসেসরটা ক্লিন করে নেব। আর প্রসেসর অলরেডি কিন্তু এই যে দেখুন হোয়াইট গ্লু রয়েছে, সিলিকন যে গ্লাসে ব্যবহার করা হয় এ ধরনের একটা আঠা মূলত যেটা এই স্যামসাং ব্যবহার করে থাকে। তো যাই হোক এই আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপর ডিসোল্ডারিং উইক দিয়ে আমি কিন্তু ক্লিন করে নেব সিপিইউটা। তো এ ধরনের যে প্রসেসর এটা হচ্ছে SM8450। তো প্রসেসরের বিভিন্ন সিরিজ রয়েছে। একেকটা প্রসেসর একেক রকম হয়ে থাকে। তো যাই হোক আমার এই প্রসেসরটা সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। আমি চেষ্টা করব যেহেতু এই প্রসেসরটা মূলত এর আগে রিভলই করা হয়নি। সো আশা করা যায় যে এই প্রসেসর রিভল করলে এই ফোনের যে প্রবলেম রয়েছে সেটা কিন্তু সলভ হতে পারে। কারণ এগুলো কমন ইস্যু এই ফোনগুলো আসলে এ ধরনের সমস্যা করে এবং সিপিইউ রিভলভ করলেই এই প্রবলেমগুলো ফিক্স হয়ে যায়। অন্যথায় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু, কিছু ফোন রয়েছে যেগুলো সফটওয়্যারেও প্রবলেম থাকে। আবার কিছু ফোন শর্ট হয়ে যায়, লেয়ারে শর্ট হয়। অনেক সময় লেয়ারের ভিতরে যে ইন্টারনাল পার্ট রয়েছে সেখানেও কিন্তু শর্ট হতে পারে। সো এই ফোনগুলো আসলে কাজ করতে গেলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় এবং অনেক সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করতে হয়। এগুলো তাড়াহুড়ার কাজ না যে একটা ফোন দিয়ে হুট করে সাথে, সাথে এটা রিপেয়ার হয়ে যাবে এরকম না। এই ফোনগুলোর কাজে আমরা একটু সময় নিয়ে থাকি। আর যে কারণে এই ফোনগুলো ভিডিও করতে গেলেও অনেক লং হয়ে যায় ভিডিও। তো তারপরেও যতটা সম্ভব আরকি ছোট করে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করি। রিসেন্টলি একটা Samsung S24 Ultra একটা ফোনের ভিডিও শেয়ার করেছি। তো সেই ফোনটি এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আর সেই ফোনটির শর্ট প্রবলেম রয়েছে। আমি আইডেন্টিফাই করলাম যে সেখানে একদম ফোনটা স্লিপ মোডে যাওয়ার পরেও কিন্তু সেখানে ভালো রকমের একটি টেম্পারেচার লক্ষ্য করা যায় যে মোটামুটি ৪০-৫০ ডিগ্রির মতো স্লিপ মোডে যাওয়ার পরেও হিট হতে থাকে। আর সেটা বিভিন্নভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমি চেষ্টা করব সেটারও একটা ভিডিও দিতে। তো S24 আল্ট্রার যে সিপিইউটা রিভলভ করেছিলাম সেটার ভিডিও ছিল অলমোস্ট ১ ঘন্টা প্রায় ৫৬ মিনিট এরকম একটা A to Z একটা রিভলভিং ভিডিও ছিল। বাট সেটাকে অনেক ছোট করে এনে বা স্পিড দিয়ে আসলে ছোট করতে হয়েছে। কারণ সময়ের সাথে পারা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজেও তো কাজ করি, কাজের সময়ই পাওয়া যায় না। এরপর আবার ভিডিও এগুলো একটু কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করি কিন্তু আপনাদের জন্য শেয়ার করতে। আর আপনারা যদি এগুলো পছন্দ করেন, ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তাহলে হয়তো উৎসাহিত হয়ে আরও সামনে নতুন, নতুন ভিডিওগুলো শেয়ার করা হবে। অন্যথায় এই ফোনগুলোতে এমনিতেই কাজ করতে হয়। কাজ করে প্রবলেম সলভ হোক বা না হোক সেটা একটা রেজাল্ট কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে দিতে পারি। এরপরেও আপনাদের সাথে শেয়ার করি শুধু ভালো লাগার জায়গা থেকে বা আপনাদের সাথে একটা দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়েছে। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন মূলত তাদের জন্য কিছু না কিছু শেয়ার করতে চেষ্টা করে থাকি। তো যা হোক আমার SM8450 যে আইসিটা এটা প্রসেসর মূলত Samsung S22 প্রসেসর এই দেখুন। খুব নিখুঁতভাবে আমি কিন্তু রিভলভ করে নিয়েছি এবং কি এটা ইনস্টল করে দেব। তো তার আগে র‍্যামটাও রিভলভ করে নেই। র‍্যামটাও রিভলভ করে নেব এবং র‍্যাম রিভলভ করার পর আমি কিন্তু প্রসেসরটা ইনস্টল করব। এ ধরনের ডাবল লেয়ারের যে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলোতে কাজ করতে গেলে আমাদের খুব সতর্ক থাকতে হয়। জাস্ট একটা বিষয় সেটা হচ্ছে লেয়ারে যদি ফল্ট হয় তাহলে দেখা যায় যে লেয়ারটা খুলে আবার রিভলভ করে আবার লাগাতে হয়। সেক্ষেত্রে একটু ঝামেলা বেশি অনেক সময়ের ব্যাপার। আর যে কারণে কিন্তু ফোনটি যেন লেয়ারের কাজ না করতে হয় সেভাবে খেয়াল করে টেম্পারেচার এপ্লাই করতে হয় এবং কি এখানে একটা কৌশল অবলম্বন করা যেতে পারে যে সাইটের যে লেয়ারগুলো রয়েছে যে পাশটা এবং লেয়ারে যেন হিটটা না লাগে খুব একটা বেশি, এদিকে খেয়াল করে কাজ করতে হয় এবং দেখুন পাশেই কিন্তু স্টোরেজ আইসি রয়েছে ইউএফএস। সেদিকেও খেয়াল রাখতে হবে সেটা যেন হিট না লাগে। সব মিলিয়ে পজিশনটা ঠিকঠাক করে নিচ্ছি।
এবং কি প্রসেসরটা বসিয়ে দিচ্ছি। তো প্রসেসর সঠিকভাবে লাগানোর জন্য আগে পজিশনটা ঠিক করে বসিয়ে নিতে হয় এবং কি এরপর যেহেতু আমি হালকা একটু ফ্লাক্স অ্যাপ্লাই করেছি প্রসেসরের নিচে, তো আমি সাইড থেকেও একটু দিয়ে দিলাম। এবার আমি নর্মালি টেম্পারেচার অ্যাপ্লাই করব 370 ডিগ্রি এবং কি এয়ার রয়েছে আমার 70। এটা অ্যাপ্লাই করে মূলত আইসিটা মোটামুটি লেগে যাওয়ার পর আমি একটু হিটটা বাড়িয়ে জাস্ট শ্যাকিং করে দেব। হালকা একটু নাড়া না দিলে আসলে আইসিটা ঠিকমতো লাগছে কি না এটা কিন্তু কনফার্ম হওয়া যায় না। এবং আমরা নাড়া দেই কেন? নাড়া দেই হচ্ছে যখন আইসিটা বসে যাবে, প্রত্যেকটা বল পাবে, সেটার একটি কনফার্মেশন কিন্তু আমরা এই নাড়া দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাই। যাই হোক, আমার প্রসেসর ইনস্টল শেষ। আমি একটু র্যামের উপরের জায়গাটি ক্লিন করে নিচ্ছি। মূলত র্যাম যেখানে বসবে সেখানে যদি অনেক সময় ময়লা থাকে বা কোনো ধরনের একটা আবরণ তৈরি হয় তাহলে কিন্তু র্যামটা সঠিকভাবে তাড়াতাড়ি লাগবে না। এখানে সব আইসি উঠানো এবং লাগানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমার লেয়ারের ব্যাপারটা মাথায় রেখে কাজ করতে হচ্ছে যেন ওভারহিট হয়ে মাদারবোর্ডের লেয়ার উইক না হয়ে যায়, কোনো প্রবলেম না হয়ে যায়। যে কারণে বারবার যেন হিট অ্যাপ্লাই না করতে হয় সেদিকে খেয়াল রেখে পারফেক্ট হিটের মাধ্যমে কিন্তু আমি আইসি উঠিয়ে এবং রিবোলিং করে ইনস্টল করলাম। তো আমার ইনস্টলমেন্ট শেষ। এবার আমি হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি উপরের অংশটি। আর যেটা বলেছিল যে এই ফোনটি আগেই রিভলভ করা ছিল, বাট আমি কিন্তু সেটি দেখতে পাইনি। আপনারা নিশ্চয়ই আমার সাথে ভিডিওতে দেখেছেন যে এটার সিপিইউ কিন্তু রিভলভ করা হয়নি, শুধুমাত্র র্যামটা রিভলভ করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তবতা। অনেক সময়ই দেখা যায় যে এ ধরনের কিছু বিষয় থাকে যেগুলো আসলে ক্লায়েন্ট জানে না। তারা হয়তো তাদের যতটুকু ইনফরমেশন দেওয়া হয় সেভাবেই তারা ধারণা রাখে। যা হোক, আমার র্যাম এবং সিপিইউ ইনস্টল খুব পারফেক্টভাবে হয়েছে, যে কারণেই কিন্তু ফোনটার ব্যাটারি সিম্বল দেখতে পাচ্ছেন এবং কি ফোনটা কিন্তু আবার জীবিত হয়েছে। আর এবার ফোনটা আশা করি সম্পূর্ণ চালু হবে। একটু চার্জ দিয়ে নিলাম। 6% অলরেডি হয়েছে। এবার অন করব। তো দেখুন, একটা ফোনের কাজ করার আগে অনেক কিছু জানতে হয়, অনেক ইনফরমেশন প্রয়োজন হয়। সঠিক তথ্য থাকলে হয়তো সেই ফোনটা ট্রাই করলে হতে পারে। সেটা যেমন এই যে চেষ্টা করলাম। আর একটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু আমার কাছে বেশ কয়েকটা ফোন এর আগে পোকো X3 Pro রিপেয়ার করে নিয়েছেন অনেক আগে। তো যেহেতু আমার নাম্বার ছিল, তো সে কারণেই উনি আবার কিন্তু যোগাযোগ করে এই ফোনটা আমার কাছে পাঠিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ফোনটা সম্পূর্ণ অন হয়েছে। ১-২ দিন ট্রায়ালে রেখে ঠিকমতো চলে কিনা তারপর দেখে তারপর কিন্তু ওনার কাছে আমি হ্যান্ড ওভার করব। আরও কোনো প্রবলেম রয়েছে কিনা সেটাও দেখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওতে একটি বার্তা দেই আপনাদের যে আমরা সবসময় যতটুকু করব ততটুকুই কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি। এর বেশি কিছু না। যদি এই ইনফরমেশনের বাইরে আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জেনে নিবেন। হোয়াটসঅ্যাপে সরাসরি কল না করে অবশ্যই ভয়েস অথবা টেক্সট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।